আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আস্থা রাখতে পারছে না, ফলে ব্যবসা বাণিজ্যে কোনো স্বাভাবিকতা থাকছে না। অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। এর মাঝে 400টির মতো মিল কারখানা বন্ধ হয়ে গেছে, মানে একটা বেশ 6 মাস আগের খবর। এখনও কিন্তু প্রতিদিন মিল কারখানা বন্ধ হচ্ছে, কোনো মিল কারখানা নতুনভাবে তৈরি হওয়ার খবর আমরা পাই নাই এ পর্যন্ত। ফলে বেকারত্ব বাড়ছে উল্লেখযোগ্য হারে। এরই মধ্যে বেশিরভাগ গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং মিলের, যার অধিকাংশ শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, এছাড়াও বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা আছে। অনেকেই বলছে, সেদিকে একে আজাদ সাহেব উনি উনি বললেন যে আমার 10,000 মতো কর্মী আমার নিজেকে ছাঁটাই করতে হবে। অনেকেই বলছেন যে আমরা মিল কারখানা দিয়েছি, এখন গ্যাস পাচ্ছি না, আমরা এটাকে বন্ধ করে রাখতে হচ্ছে বা পার্শিয়ালি চালানো হচ্ছে, আমরা বেশি দিন তাও চালাতে পারবো না। ফলে মিল কারখানা বন্ধ হচ্ছে। বিনিয়োগ শূন্যের কোটা। বিনিয়োগ যে কোনোখানে কেউ মিল ফ্যাক্টরি করছে, ব্যবসার প্রতিষ্ঠান, এটা কোনোখানে আমরা দেখছি না, সবখানে একেবারে সম্পূর্ণভাবে বন্ধই বলা যায়। রপ্তানি আয় নিম্নমুখী। এই লাস্ট যেটা আমরা যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি রপ্তানি, সেটা কিন্তু মাইনাস, অলরেডি মাইনাস হওয়া শুরু হয়েছে। এবং পরবর্তীতে বিশ্ব বাজার পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশগুলির যেটা তাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, এর কারণে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। আমাদের রপ্তানির প্রধান উৎস হলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। এইটাতে কিন্তু রপ্তানি মাইনাস হচ্ছে। আর যদিও এখন পর্যন্ত প্রবাসী আয় ভালো, কিন্তু প্রবাসী আয়ের অনিশ্চয়তা অনেক বেশি। অনেকে বলছেন যে এখন যে ভালো দেখছেন, এটার অর্থ হলো যা ঘটি পাটি যা ছিল সব বিক্রি করে এখন দেশে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু সামনের দিকে তাদের কোনো নিশ্চয়তা নাই কতদিন থাকতে পারবে কি না থাকবে। এই জন্যই এই গ্রোথটা দেখছে। এর পরবর্তীকালে এটা জিরো হয়ে যাবে। তো এটা অনিশ্চয়তা চলে আসছে। আমাদের দেশের যেটা বড় একটা খাত, সেটা হলো যে প্রবাসী আয়, সেটা অনেক খারাপের দিকে চলে গেছে। আর মূল্যস্ফীতি বেশি এবং ঊর্ধ্বগামী। বিবিএসের তথ্য অনুযায়ী এই মে মাসেই মূল্যস্ফীতির হার ছিল 9.42। এটা আগের চেয়ে বাড়ছে, এটা কমছে না। সার্বিক পরিস্থিতির ফলে দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে, অভুক্ত এবং অর্ধভুক্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এর মাঝে আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছেন জিডিপির প্রবৃদ্ধির হার 3.9%। IMF বলেছে 4 তারা আমাদের জিডিপি আগামীতে কী হবে সেটা বলছে 4.7। এডিবি বলেছে 4% পর্যন্ত হতে পারে। তার মানে বিশ্বব্যাংক কিন্তু 4-এর চেয়ে নিচে নামিয়ে আনছে আমাদের প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি না হলে কোনো রকম অর্থনৈতিক কর্মচাঞ্চল্য থাকে না, কোনো রকম চাকরি সৃষ্টি হয় না, ব্যবসা বাণিজ্যের গতি পাওয়া যায় না। একটা জায়গায় কিন্তু একটা মিল কারখানা বন্ধ হয়ে যায়, শুধু কারখানার শ্রমিকরাই যে একমাত্র বেকার হয় তা নয়। এই কারখানার উপর ভরসা করে আশেপাশে ওষুধের দোকান, রিক্সাওয়ালা, শ্রমিক, এমনকি কসমেটিক্সের দোকান সব কিন্তু বন্ধ হয়ে যায়। তাই একটা সেন্টার অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হলে তার পারিপার্শ্বিক অনেকবার তাদের যে অ্যাসেসরিজ সাপ্লাই করতো সেগুলো বন্ধ হয়ে যায়। তো অনেক ইন্ডাস্ট্রি এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তো অর্থনীতি চাঙ্গা করার জন্য উপরোক্ত আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়ন এই মুহূর্তে জরুরি প্রয়োজন। এই জন্য এটা যদি উন্নয়ন করতে চাই, তাহলে এই মুহূর্তে আমার জরুরিভাবে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ একটি জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না আমরা মনে করছি। সময় কোনো ভাঙচুর, সহিংসতা, কোনো অনিয়ম, কোনো ধরনের বিশৃঙ্খলা কোনোখানে সৃষ্টি করে নেই। আমরা সবসময় আইন মেনে চলেছি, আমরা সবসময় সরকারকে সহায়তা করে স্বাভাবিক কাজকর্ম, রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাচ্ছি। কিন্তু গত সরকারও আমাদেরকে এই কাজকর্মে বাধাগ্রস্ত করেছেন। এই সরকারও 9 তারিখে বরিশালে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছেন। এই ট্রেন্ডটা আমরা মনে করি ঠিক নয়। আমি আশা করব সরকার এটার থেকে সব রাজনৈতিক, যারা আমরা রাজনীতি করছি এবং বৈধভাবে করছি, তাদেরকে তাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অনুযায়ী আমাদের সভা সমাবেশ করার অধিকার, এগুলো যেন আমাদেরকে সঠিকভাবে দেওয়া হয়। এবং যেগুলো পুলিশ কর্মকর্তারা আগ বাড়িয়ে, তাদের উচিত ছিল, আমি মনে করি তারা আমাদেরকে প্রোটেকশন দেবেন। আমাদেরকে বাধা দিতে আসলে আমরা যাতে মিটিং করতে পারি, যেহেতু আমরা একটি বৈধ রাজনৈতিক দল, সেখানে আমাদেরকে তারা বাধা দিয়েছেন, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন আমাদের নেতাকর্মীদের কাছে, যে তারা যেন মিটিংয়ে না আসলে সমস্যা হবে, গণ্ডগোল হবে। তারা নিজেরাই পুলিশ বাহিনী
আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন এবং তারা আমাদের সেইভাবেই যেন মনে হচ্ছে আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ সেইভাবেই ব্যবহার করছে, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেয়েছি এবং বর্তমান সরকারের কাছে পাবো না বলে আশা করেছি এবং তাদেরকে সেইভাবেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা যেভাবে আসুন নির্বাচনে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিব। কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হলে দেশ সামনের দিকে আবার সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং দেশের ভবিষ্যৎ এদের জন্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। তো ধন্যবাদ সবাই। বলুন, জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, তাদের ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে তাদেরকে যে কাজ করবে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। ফলে এটা একটা বিরাট বিরাট একটা জনগোষ্ঠীকে আমরা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে বাইরে রেখেছি। আমরা সামাজিক তাদের যে সামাজিক অ্যাক্টিভিটিস তার থেকে বাইরে রেখেছি। একটা মানুষ যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে তখন তার সামনে যদি চুরি ডাকাতি হয় সে সেটাকে বাধা দেবে, তার সামনে যদি কোনো কিছু কাজ হয় যেটা তার সে মনে করে যে দেশের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে সেটাকে সে বাধা দেবে। কিন্তু আমরা যদি তাকে নিবর্তনমূলক মামলা করে তাদেরকে জেল জরিমানা করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করি, স্কুল কলেজে যদি দোকানপাট করতে দেবো না, তাকে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতে দেবো না, তাহলে কিন্তু এই বিরাট জনগোষ্ঠীটা অর্থনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। আমাদের দেশে বিনিয়োগ আসলেই কর্মচাঞ্চল্য আসবে, কর্মচাঞ্চল্য শুরু হবে এবং কর্মসংস্থান হবে এবং সামনের দিকে অর্থনীতি এগিয়ে যাবে, মানুষের হাতে টাকা আসবে, তখন মানুষের দেশের জন্য কর দিতেও কোনো সমস্যা হবে না, করও পাওয়া যাবে। কিন্তু সেখানে আমরা রাজনৈতিক স্থিতিশীলের জন্য বিনিয়োগ অত্যন্ত জরুরি। আর আওয়ামী লীগের সমর্থকদের রাজনৈতিক অধিকার আইনগতভাবে হরণ করা হলে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রার জেদ জুলুম এবং নির্যাতন নিপীড়নের মাধ্যমে দমন করে রাখা হলে এই বিরাট জনগোষ্ঠী সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকার চেষ্টা করবে। ফলশ্রুতিতে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। বর্তমান সরকার আরেকটি বিষয় তেমনভাবে বিবেচনায় আনেননি, যেটা একটু আগে বললাম। ইরান যুদ্ধ পরিস্থিতির ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাসের এবং সারের উল্লেখযোগ্য হারে মূল্য বৃদ্ধি হয়েছে এবং হচ্ছে। তাছাড়া সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ দিয়েও অনেক সময় সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন। কেউ কেউ এটা 2% পর্যন্ত কমবে বলে প্রাক্কলন করেছেন। এক কথায় বিশ্ব আজ অর্থনৈতিক মন্দার দ্বার প্রান্তে বলা যায়। জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে কোনো নতুন বিনিয়োগ আসবে না। দেশে জ্বালানি সরবরাহ সহজলভ্য করতে গেলে ভর্তুকি মূল্যে বিক্রয় করতে হবে। সেই অর্থ বরাদ্দ বাজেটে আছে বলে আমাদের চোখে পড়েনি। ভর্তুকির যে টাকা দেওয়া হয়েছে এটা আমি মনে করি অত্যন্ত অপ্রতুল এবং যে ধরনের ভর্তুকি সামনের দিকে দিতে হবে বলে আমরা মনে করি সেই হিসাবে এই অর্থ কিছুই না। এই অর্থ বাজেটে আছে মনে হয়। তেল ও গ্যাস সঠিক মূল্যে বিক্রয় করতে গেলে আর যদি IMF-এর কথা অনুযায়ী সঠিক মূল্যে বিক্রয় করতে হয়, যেটা হয়তো সরকার চিন্তা করছেন, তাহলে সাধারণ জনগণের উপরে মূল্যস্ফীতির চাপ বাড়বে। দরিদ্র মানুষ আরও বেশি দরিদ্র হবে। কৃষকদের আরেকটা কথা, কৃষকদের যদি ভর্তুকি মূল্যের সময় মতো সার সরবরাহ না করা হয় এবং বিদ্যুৎ না দেওয়া যায় তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। সেক্ষেত্রে আশঙ্কা আছে যে বড় ধরনের খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। সেই বিষয়টিও বাজেটে কোনো রকম আলোকপাত করা হয়নি বলে আমার মনে হয়েছে, আমি খুঁজে পাইনি। আগে বলেছি ধারণা করি 26-27 অর্থ বছরে রাজস্ব আহরণ 25-26 অর্থ বছরের ন্যায় 3,92,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে, যা প্রস্তাবিত প্রকৃত রাজস্ব, যা এর পরের বছর মানে এই বছরেরও এর চেয়ে বেশি আয় হবে না বলে আমি মনে করি। এটা প্রাক্কলিত এবং আমার ধারণা যে আর্থসামাজিক পরিস্থিতি এবং যেভাবে রাজনৈতিক অস্থিরতা এবং যে অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী ইরান যুদ্ধের কারণে সব মিলিয়ে আমাদের রাজস্ব আদায় এই বছর যেটা অ্যাকচুয়াল হয়েছে আগামী বছর সেটা ধরে রাখাই কঠিন হয়ে যাবে। এটা আমি ধারণা করছি, এটা আমার ধারণা, কারণ এগুলো প্রাক্কলন সব ধারণার উপরে করতে হবে। আমারও এই থেকে আমার মনে হয়েছে প্রাক্কলিত। ফলে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের প্রাক্কলিত পরিচালনা ব্যয় প্রস্তাবিত বাজেটে দেওয়া হচ্ছে 6,21,925 কোটি টাকা। এই টাকা কিন্তু আমি আগে বলছি কমানোর কোনো উপায় নেই। এটাকে খরচ এটা করতে হবে অথবা এর চেয়ে বেশি করতে হবে। রাষ্ট্র পরিচালনার জন্য এই খরচ কমানোর কোনো সুযোগ নেই, বরং এই ব্যয় বাড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে রাজস্ব আহরণ সম্পূর্ণ ব্যবহার করার পরেও আরও অতিরিক্ত লাগবে হলো 6,21,000 যেটা বলেছে তার থেকে মাইনাস হবে 3,92,314 কোটি, 2,29,000 কোটি টাকার ঘাটতি হবে। মানে রাজস্ব আহরণ করে যে অর্থ পাবো সরকার পরিচালনা, সবার বেতন ভাতা দিয়ে দেওয়া, গাড়ি বাড়ির ব্যবস্থা করা,
এইসব খরচ করতে গিয়ে যে সরকারের খরচ হবে সেই খরচ করার জন্যই সরকারকে অতিরিক্ত 2,29,000 কোটি টাকা আমাকে ব্যাংক অথবা বিদেশ থেকে লোন করতে হবে। 2,00,000 কোটি টাকা লোন করে আমরা সরকার চালাতে হবে, আমার হিসাব যদি কারেক্ট হয় বা কাছাকাছি এরকম হবে। আর অর্থাৎ সরকারের পরিচালনা বা রাজস্ব আর হচ্ছে দেশি বিদেশি ঋণের মাধ্যমে ওই 2,29,611 কোটি টাকার ঘাটতি পূরণ করতে হবে। আর বলাই বাহুল্য, আমরা যেটা বাজেটে করেছি উন্নয়ন ব্যয়ের বরাদ্দ, সেক্ষেত্রে আবার পূর্বের প্রস্তাবিত বাজেটে উল্লেখিত বৈদেশিক ঋণ 1,09,850 প্লাস আভ্যন্তরীণ ঋণ 1,27,000, মোট 2,36,000 কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। আমি যদি বাজেট বাস্তবায়ন করতে চাই, বাজেটে যেগুলো আমার ব্যয় করার কথা আছে, বিশেষ করে উন্নয়ন বাজেট এবং অন্যান্য যেগুলো আমার জনতুষ্টিমূলক বাজেট, সেটার জন্য যে অর্থ দরকার তার জন্য কিন্তু আমাকে আরও বেশি দিতে হবে, 2,36,000। ফলে 2,29,000 আর 2,36,000 মিলে 4,66,461 কোটি টাকা প্রায় ঘাটতি হবে বর্তমান বাজেটে। মোট বাজেট হলো 9,38,000 কোটি টাকা, প্রকৃত ঘাটতি দাঁড়াবে 4,66,461, যেটা মূল বাজেটের প্রায় 50%। এটা আমার হিসাব।